সিলেটে হযরত শাহজালাল শাহ পরানের মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচার শুরু তারেক রহমানের। সকাল 11টায় জনসভা, কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল। বাংলাদেশের অবিসংবাদিত রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য নিদ্রাহীন রাত পার করেছি। আমাদের নেতা অনেক দিন পর আমাদের কাছে ফিরত এসেছেন, আমরা সাধুবাদ জানাই। ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করছে জামায়াত। 3 নেতার মাজার ওসমান হাদির কবর জিয়ারতের পর মাঠে নামছে এনসিপি। ঋণখেলাপি হয়েও আইনের ফাঁকফোকরে পার পেলেন 45 প্রার্থী। ইসিরও সংশ্লিষ্টতা দেখছেন বিশেষজ্ঞরা। আস্থা ধরে রাখতে লাগাম টানার তাগিদ। স্টে অর্ডার থাকলেই সে ব্যাংক্রাফট থেকে উঠে আসে না, প্রোটেকশনও একটা অর্ডার। এই প্রোটেক্টিং অর্ডারটা দিয়ে তাকে ব্যাংক্রাফট থেকে বাইরে আনার কোনো সুযোগই নাই। এবং বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, না হলে জায়গা পাবে স্কটল্যান্ড। আজকের মধ্যে সিদ্ধান্ত নিতে সময় বেঁধে দিল আইসিসি। স্বাগত এখন বাণিজ্যে, আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় সেখানে পৌঁছে জিয়ারত করেন হযরত শাহজালাল এবং শাহ পরানের মাজার। পরে স্ত্রী ডক্টর জুবাইদার পৈতৃক বাড়িতে গিয়ে এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট চান তিনি। সকাল 11টায় বক্তব্য রাখবেন আলিয়া মাদ্রাসা ময়দানে। সিলেট থেকে জানিয়েছেন সন্দীপন শুভ। দীর্ঘ 22 বছরের অপেক্ষার অবসান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাত 8টায় যখন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, তখন তাকে অভ্যর্থনা দিয়ে বরণ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে নেমে বাসে তিনি প্রথমেই আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতে। আসার পথে বিমানবন্দর থেকে মাজার গেইটে অপেক্ষমান লাখো জনতাকে শুভেচ্ছা জানান তিনি। এরপর হযরত শাহপরানের মাজার জিয়ারত করেন তিনি। তারেক রহমানের এমন আগমনে উচ্ছ্বসিত বিএনপির স্থানীয় নেতারা। তিনি নট অনলি চেয়ারম্যান অফ দ্য বিএনপি, তিনি সিলেটের জামাই, সিলেটের দুলাভাই। আমাদের আলাদা ফিলিংস কাজ করছে। সুতরাং লুকেরও করেন হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনের ঢেউয়ে সকল অপশক্তি বেসে যাবে ইনশাআল্লাহ। বিএনপির ধানের শীষ বিজয়ী। মাজার জিয়ারত শেষে রাত 12:30টায় তারেক রহমান ও তার স্ত্রী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। পরে জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন তিনি। তারপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ মাহফিলে অংশ নেন তারেক রহমান। পরে এলাকাবাসীর সামনে সংক্ষিপ্ত বক্তব্যে ধানের শীষে ভোট চান তিনি। আগামী দিনের এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলা, আমরা যে ফ্যামিলি কার্ড দিব মায়েদের জন্য, ঘরে ঘরে সেই ফ্যামিলি কার্ড যাতে পৌঁছতে পারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার সকাল 11টায় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে ফেরার পথে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় 2টি আলাদা জনসভায় বক্তব্য দেবেন। সন্দীপন শুভ, এখন সিলেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে আজ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে সমাবেশস্থলে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। সকাল 11টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আসছেন নেতাকর্মীরা। তারা সবুজ, হলুদ এবং লাল রঙের ক্যাপ ও টি শার্ট পরে সমাবেশে যোগ দিচ্ছেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর আলিয়া প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবের আমেজ। নেতাকর্মীদের পাশাপাশি ভিড় বাড়ছে সাধারণ মানুষেরও। নগরীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে বিভিন্ন বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের মিছিল। এদিকে আজ আরও 5টি জেলায় সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। 6:30 থেকে আমরা এখানে মানে কি বলবো, তিত্তের কাকের মতো অপেক্ষা করছি দুলাভাইকে দেখার জন্য। আজকের সমাবেশ আনন্দ উৎসবের মতো লাগে, ঈদের উৎসবের মতো। দীর্ঘদিন পরে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের সিলেটে আসছেন, এটাই আমরা খুব আনন্দিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করছে বিএনপি। সকাল 11টায় তারেক রহমানের নির্বাচনী সমাবেশ ঘিরে এরই মধ্যে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, জানতে চাই যে এই মুহূর্তে সমাবেশের স্থলের যে পরিবেশ সেটা কেমন দেখছেন, এবং যেহেতু তারেক রহমান একটি দীর্ঘ সময় পর সিলেটে যাচ্ছেন সেটাকে ঘিরে নেতাকর্মীরা কি বলছেন? সাকিব, আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে লোকসমাগমের যে বিষয়টি রয়েছে, আমরা কিছুক্ষণ আগে এখানে এসে যেটি লক্ষ্য করেছি এবং আমাদের আরেকটি সহকর্মী ছিলেন তিনি যেটি লক্ষ্য করেছেন সকাল থেকে, যে বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী যারা সিলেটের আশপাশ থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা এসেছেন তারা সকাল থেকেই আসছেন। এবং আমরা যেটি এখন লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এই আলিয়া মাদ্রাসা মাঠের যে প্রাঙ্গণটি রয়েছে, প্রাঙ্গণটি পুরোটা ভরে গিয়েছে এবং এর পাশাপাশি রাস্তার যে পাশ রয়েছে বা যে সড়কগুলো রয়েছে, আশপাশের কলোনির যে সড়কগুলো রয়েছে সেগুলোও আমরা এখন পূর্ণ দেখতে পাচ্ছি। এবং আপনি যে বলে রাখি সেটি হচ্ছে যে সমাবেশটি শুরু হবে, নির্বাচনী সমাবেশটি শুরু হবে মূলত 11টায় আজই। আপনি জানেন গতকাল প্রতীক বরাদ্দের পর আজ থেকে নির্বাচনী আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য দলও সেই সাথে রয়েছে। তো বিএনপির এই সিলেটের আলিয়া মাঠ প্রাঙ্গণ মূলত তারেক রহমান বিএনপি চেয়ারম্যান এবং তার মা মরহুমা সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও মূলত এখান থেকেই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বরাবরই। তো বরাবরের মতো সেই পথ ধরেই হাঁটছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনিও মূলত এই সমাবেশটির মাধ্যমে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছেন এই সিলেটের মাটি থেকে। তো তিনি আসলে সিলেটেই আছেন, অবস্থান করছেন এখানকার স্থানীয় একটি হোটেলে এবং তিনি গতকাল বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেটে আসেন এবং তারপর পরই আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক এমএজি ওসমানী, হযরত শাহজালাল, হযরত শাহপরান তাদের মাজার জিয়ারত সহ তিনি যে কর্মকাণ্ডগুলো রয়েছে তিনি সেগুলো করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি সমাবেশস্থলে আসবেন এবং আজকের প্রধান অতিথির যে বক্তব্য রয়েছে এবং নির্বাচন কেন্দ্রিক যে দিক নির্দেশনা রয়েছে সেই বিষয়গুলো তিনি আলোচনা করবেন এমনটি আমরা জেনেছি। সাকিব, বিএনপির সিলেটের সমাবেশে ঠিক কিছুক্ষণ পরই যোগ দেবেন তারেক রহমান, সে খবর জানাচ্ছিলেন সাব্বির রোজ। ঢাকায় জনসভা এবং গণসংযোগের মাধ্যমে আজ নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পরদিন 23 জানুয়ারি সকালে পঞ্চগড় বেলা 2টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গৌরী শহীদ ময়দানে, বিকেল 4টায় ঠাকুরগাঁয়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শফিকুর রহমান। একই দিন সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে সমাবেশে অংশ নেবেন তিনি। রংপুরে রাত্রি যাপন শেষে সকালে জামায়াতের আমির জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করবেন। ওদিন সকাল 10টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আজ থেকে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। সকাল থেকেই ঢাকার বিভিন্ন আসনে অংশ নিচ্ছেন প্রচারণায় অংশ নিচ্ছেন দলের একক এবং প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন গালিব রিয়াজ। গালিব, জানতে চাই যে আপনার মাধ্যমে যে আপনি যে আসনে আসলে আছেন সেখানে প্রচারণায় নেতাকর্মীরা নেমেছেন কিনা এবং কি বলছেন আগামী নির্বাচন ঘিরে। এবার একটু ভিন্নধর্মী প্রচারণা দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হলো, কারণ এবারে আচরণবিধিতে সব থেকে বড় যে বিধিনিষেধটি এসেছে সেটি হচ্ছে যে কোনো ধরনের পোস্টার কিন্তু আমরা রাস্তায় দেখিনি। অর্থাৎ গতকালকে যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে তারপর আজকে থেকে যে আনুষ্ঠানিক প্রচারণা, আমরা রাস্তায় এখন পর্যন্ত কোনো পোস্টার দেখিনি। আমি যেখানে আছি সেটা হচ্ছে ঢাকা 16 আসন এবং এখানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকে যিনি নির্বাচন করবেন আমিনুল হক, তিনি
বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক, তিনি সকাল থেকেই এই ঢাকা 16 আসনে যে 10 নম্বর যে সেকশনটি রয়েছে সেখান থেকে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমি তার সঙ্গে বর্তমানে যে বাফুফে সভাপতি তাবিদ আওয়াল, তাকেও আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এবং এখানে ঢাকা যেই 16 আসনের 10 নম্বর যে সেকশনটি, তার যে পানির পাম্প, তার আশেপাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তিনি সেই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে এবং প্রত্যেকটি এখানে যে দোকানপাট রয়েছে সেখানে গিয়ে তিনি তার যেই লিফলেটটি রয়েছে সেটি তারা দিচ্ছে। এবং এখন তিনি এই অন্যান্য যেই অলিগলি রয়েছে সেই অলিগলিতে হেঁটে হেঁটে তার লিফলেট বিতরণ করে যাচ্ছেন। এই ঢাকা 16 আসনটি হচ্ছে মিরপুর, রূপনগর এবং কালশীর কিছু অংশ নিয়ে এই ঢাকা 16 আসন, এবং এখানে আবাসন থেকে শুরু করে কিছু কিন্তু অনেক সুশৃঙ্খলভাবে এখানে আছে। কিন্তু এখানকার মূল যে সমস্যাটি সেটি হচ্ছে যে এখানে বর্ষার সময় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং পানির সমস্যা রয়েছে, সুপিয়ে পানি, এবং একই সাথে ওয়াসার যে পানিটি রয়েছে সেটা নিয়েও এই এলাকাবাসীর অনেক বিস্তর অভিযোগ রয়েছে। এর পাশাপাশি যে গ্যাস সংকটটি রয়েছে সেটি নিয়েও কিন্তু এই এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এবং এই ঢাকা 16 আসনের তিনি হচ্ছেন আমিনুল হক, যিনি ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবং একই সাথে উনার হেভিওয়েট প্রার্থী বলা হচ্ছে যে জামায়াতে ইসলামীর একজন প্রার্থী রয়েছেন, তিনি তাকে বলা হচ্ছে যে তিনি আসলে এই আসনের একজন হেভিওয়েট প্রার্থী। তিনি হলেন কর্নেল আব্দুল বাতেন। তবে এখন সব থেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে কোনো পোস্টার নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র লিফলেট রয়েছে। অর্থাৎ আগের যে একটা আমেজ আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি নির্বাচনী প্রচারণায়, সেই ধরনের কোনো কিছু, একটা সুশৃঙ্খল প্রচারণা যেন হয়ে থাকে, সেই বিষয়টির দিকে কিন্তু নির্বাচন কমিশন এবারে নজর রেখেছেন এবং সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। এবারে আমি চলে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন হোসেন জাহিদ, সেখান থেকেও নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করছে একটি দল। আমরা যুক্ত হতে চাচ্ছি হোসেন জাহিদের সঙ্গে। গালিব, আপনার অংশে যেমন প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে, আমরা অপেক্ষমান আছি কিছুক্ষণ পরেই এনসিপির যে দলীয় যে নির্বাচনী প্রচারণা সেটি এখান থেকে শুরু হবে। 3 নেতার মাজার, শেরে বাংলা একে ফজলুল হক এবং খাজা নাজিমউদ্দিন, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, এই 3 জাতীয় বীর যারা 71 পূর্ববর্তী সময়েও স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছিল বলে এনসিপি মনে করে, তাদের মাজারেই মূলত তারা প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, কবর জিয়ারত করবেন। এবং এখানে মূলত অংশ নেবেন এনসিপির আহ্বায়ক থেকে শুরু করে সদস্য সচিব থেকে শুরু করে মুখ্য সংগঠক যারা আছেন, তাদের কেন্দ্রীয় পর্যায়ে অনেকেই। এবং যেহেতু এনসিপির ঢাকার বাইরে আজ কোনো এই ধরনের প্রচারণা কার্যক্রম বড় আকারে রাখা হয়নি, কাজেই তাদের ঢাকা কেন্দ্রিক যে সকল প্রার্থীগুলো আছেন, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আলোচিত নেতৃবৃন্দ আছেন, তারাও মূলত এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনী কার্যক্রম তারা আজকে থেকে শুরু করবেন। এবং তার পরবর্তীতে তারা 24-এর অভ্যুত্থানে একটি পরিচিত মুখ শরীফ ওসমান হাদি, তার কবর জিয়ারত করবেন। এবং সেখানেও তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলার পরবর্তী সময়ে পায়ে হেঁটে পদযাত্রা করে তারা প্রেস ক্লাবের দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে। যদিও তারাও একটি নির্বাচনী গাড়ি কিংবা নির্বাচনী প্রচারণা গাড়িও ব্যবহার করার কথা রয়েছে, কাজেই তাদের সেই পদযাত্রা হবে নাকি গাড়ি যাত্রা হবে আমরা এখনো নিশ্চিত নই। কিন্তু আজকের এই কর্মসূচির মাধ্যমেই এনসিপির ঢাকা পর্যায়ের যে সকল প্রার্থীরা আছেন তারা কিন্তু এই কার্যক্রমের মধ্য দিয়ে তারা আজকে প্রচারণা শুরু করছেন। আমরা চেষ্টা করছি সমগ্র ঢাকা জুড়েই যারা যারা প্রচারণায় নামছেন তাদের খবর রাখতে। আমাদের আরেক সহকর্মী সানি মৃধা সদরঘাট এলাকায় আছেন, তিনি জানাবেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সানি, আপনার এলাকায় নির্বাচনী প্রচারণার কি খবর আছে? আমি এখন এই মুহূর্তে ঢাকা 6 আসনে আছি। এখানে কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন থেকে শুরু করে জামায়াতের মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান থেকে শুরু করে মোট 7 জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট 7 জন প্রার্থী রয়েছেন যারা এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করবেন। আপনাকে জানিয়ে রাখি যে এই ঢাকা 6 আসনে কিন্তু 2 লাখের বেশি ভোটার এখানে আছেন। তাদের কিন্তু অনেক দিনের প্রত্যাশা, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছিলেন এখানকার সুপেয় পানির খুবই অভাব, অর্থাৎ এখানকার ওয়াসার যে পানিগুলো রয়েছে সেখানের পানি দীর্ঘদিনেও কিন্তু সুপেয় পানি তারা এখানে পান না। পাশাপাশি কিন্তু নানা ধরনের এখানে জলাবদ্ধতা নিরসনের যে বিভিন্ন সংকটের কথা কিন্তু তারা বলেছেন। তাদের
প্রত্যাশা এখানকার যারা প্রার্থী নির্বাচিত হবেন তারা এই ধরনের যে সংকটগুলো রয়েছে, উন্নত মানের স্কুল ব্যবস্থা থেকে শুরু করে পর্যাপ্ত খেলার মাঠ থেকে শুরু করে বসবাসযোগ্য একটি জায়গা করে তুলবে বলে এখানকার ভোটাররা আমাদের কাছে জানিয়েছে। পাশাপাশি আমরা সকালবেলায় যখন বের হয়েছিলাম তখন রাজধানীর এই আসনের গ্যান্ডারিয়া ধূপখোলা মাঠের ওইখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে জামায়াতের যিনি মনোনীত প্রার্থী ছিলেন ডক্টর আব্দুল মান্নান, তিনি কিন্তু তার প্রচারণা চালিয়েছেন। উনি বিভিন্ন লিফলেট বিতরণের পাশাপাশি কিন্তু তিনি বলেছেন যে এখানকার যারা যেসব সংকটগুলো রয়েছে সেই সংকট নিরসনে তিনি কাজ করতে চান। পাশাপাশি কিন্তু এখানকার আরও যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তাদের এখন পর্যন্ত প্রচার প্রচারণার খুব বেশি একটি লক্ষ্য করা যায়নি। তবে আমরা এই মুহূর্তে এখন যেখানে আছি যে সদরঘাটের বাটার মোড় যে জায়গাটিতে বলে, এখান থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন ইশরাক হোসেন 6 আসনের। তার জন্য কিন্তু এখানকার যারা নেতাকর্মী রয়েছেন, এখানকার স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে 6 আসনের বিএনপি সমর্থিত যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন। ধীরে ধীরে তারা এখানে জড়ো হচ্ছে। তবে এখন পর্যন্ত ঠিক 10টায় তার প্রচারণা করার কথা থাকলেও তিনি এখন এখানে এখনো উপস্থিত হননি। পাশাপাশি আমি যদি দেখিয়ে রাখি যে এখন এই জায়গাটিতে কিন্তু সাধারণ জনগণের চলাফেরাও কিন্তু রয়েছে, অর্থাৎ এই সড়কটিতে কিন্তু বেশ জনসাধারণের যে এখানকার যে লোকজন আছে তারাও কিন্তু এখানে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারাও বলেছে যে যেহেতু এই সদরঘাটের এই আশপাশের এলাকায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, ইসলামী কাপড় চোপড়ের মার্কেট থেকে শুরু করে বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের আধুনিকায়ন থেকে শুরু করে যে ধরনের সুযোগ সুবিধা উপযুক্ত করার ব্যবসার উপযোগী পরিবেশ তৈরিতেও তারা আগামীর যারা নির্বাচিত প্রার্থী হবেন তারা কাজ করবেন। তো নাজমুস সাকিব, এই ছিল আসলে ঢাকা 6 আসনের নির্বাচন প্রচারণের সবশেষ খবর আমার কাছে। ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা চালাচ্ছে দলগুলো, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এই মুহূর্তে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করছেন তারেক রহমান। বিস্তারিত জানতে সেখান থেকে সরাসরি আমরা যুক্ত হব। এই মুহূর্তে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তারা যে বেটার জায়গাটায় এসছে এটার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক সময় তাদের লেগেছে। তাদের যে ডেমোক্রেটিক যে ব্যবস্থাটা এখন আছে, এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা অনেক দিন ধরে তারা হাজার বছরের কাছাকাছি ধরে এই ডেমোক্রেটিক প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় তারা এসেছে, যেখানে এখন মানুষ, তাদের দেশের জনগণ যখন তাদের সমস্যার কথা বলতে চায় তারা জানে কাকে বলতে হবে, এবং তারা যখন সেই কথাটা বলে তখন যেই মানুষটাকে বলে সেই মানুষটাও জায়গা মতন কথাটা পৌঁছে দিতে পারে, কারণ তারা প্র্যাকটিস করতে 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 সেই অবস্থাটা তারা তাদের তৈরি করেছে। এটা শুধু জাতীয় পর্যায়ে না, এটা ইভেন লোকাল পর্যায়ে, আমরা যেটাকে লোকাল গভর্নমেন্ট বলি বা পৌরসভা বলি বা আমাদের ইউনিয়ন পরিষদ আছে, এই পর্যায়ে থেকেও তাদের পুরো ব্যবস্থাটাকে তারা এমনভাবে তৈরি করেছে যে তারা জনগণের যখন কোনো সমস্যা হয়, অসুবিধা হয়, সেই কথাগুলো তারা পৌঁছে দিতে পারে। তো আসেন আমরা আজকে আলোচনা শুরু করেছি আই হ্যাভ এ প্ল্যান। আমি কথাটি বলেছিলাম মার্টিন লুথার কিং এর কথার প্রতিধ্বনিতে, সে বলেছে আই হ্যাভ ড্রিম, আমি বলেছি আই হ্যাভ এ প্ল্যান। কারণ আমি বলি যেভাবেই হোক, এটা আমরা শুনে এসেছি বহু বছর ধরে, গত বিশেষ করে 15-16 বছর ধরে আপনারা দেশে ছিলেন, আমার থেকে বেশি আর আপনারা শুনেছেন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। তো আমি বলি যে আমরা অনেক স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখার ফলে দেশ থেকে $16 বিলিয়ন পার হয়ে গিয়েছে প্রতি বছর। নিশ্চয়ই আপনাদের কম বেশি ধারণা আছে। আপনারা বোধহয় তখন অনেকেই অনেক ইয়াং ছিলেন আপনারা। আমি লাস্ট এসেছিলাম এই সিলেটে, ঢাকা থেকে ড্রাইভ করে সিলেটে এসেছিলাম 2005 সালে। সুনামগঞ্জে বন্যায় রিলিফ কাজে আমি এসেছিলাম। তখন আমার আসতে সময় লেগেছিল 4.5 থেকে 5 ঘন্টার ভেতরে, নট মোর দেন 5 আওয়ার্স। 5 ঘন্টার নিচে 4.5 ঘন্টার একটু উপরে সময় লেগেছিল। গতকাল আমি প্লেনে এসেছি, কিন্তু আমার গাড়িটা আগে এসেছে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের কতক্ষণ লেগেছে। এই এক্সপিরিয়েন্স কম বেশি আপনাদের সবারই আছে। এই মুহূর্তে বোধহয় ঢাকা থেকে আসতে বা সিলেট থেকে ঢাকায় যেতে প্রায় বোধহয় 10 ঘন্টা প্লাস সময় লাগে। আপনারা এখানে সিলেটের মানুষ সবাই, অনেকেরই হয়তো লন্ডন যাওয়ার সৌভাগ্য আপনাদের হয়েছে। লন্ডন যেতে মনে হয় এরকম সময় লাগে না। আপনি যতক্ষণে বাসে করে বা গাড়িতে করে সিলেট থেকে ঢাকা পৌঁছবেন
ফ্লাইট নিয়ে লন্ডন থেকে ফ্লাইটে উঠলে বোধহয় বাই দ্যাট টাইম আপনি লন্ডন পৌঁছে যাবেন। কাজে এটা একটা স্বাভাবিক বিষয় হতে পারে না, আমার কাছে না, নিশ্চয়ই আপনাদের কাছেও না। এত সময় লাগতে পারে না, ডিস্টেন্স হিসেবে এত সময় লাগার কথা না। এরকম অনেক বিষয় আছে। তো আমার মনে হয় আমি আপনাদের কাছ থেকে আপনাদের সব প্রশ্নের উত্তর আমার জানা আছে কিনা এটা এখনই আমি বলতে পারছি। আমার যতটুকু জানা থাকবে, আপনাদের জিজ্ঞাসার যতটুকু জানা থাকবে, এখানে খুব সময় মেডিকেল স্টুডেন্টও মনে হচ্ছে, দেখতে পাচ্ছি অ্যাপ্রন পরে আছেন। কাজে মেডিকেল সংক্রান্তই হোক, আমাদের ক্লাইমেট সংক্রান্তই হোক, পানি সংক্রান্ত হোক, আমাদের সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত, সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক যেটা বলে সেই সংক্রান্তই হোক, এগ্রিকালচার সংক্রান্তই হোক না কেন, আমার যতটুকু ধারণা আছে আমি আপনাদের সাথে আমার চিন্তাগুলো আজকে শেয়ার করব। খুব বেশি হয়তো আমরা সময় পাবো না, তো সেই জন্য আমরা চেষ্টা করবো সংক্ষেপে কিন্তু যাতে সঠিকভাবে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে পারি আমার চিন্তা বা চেতনাটা। আমার মনে হয় মেডিকেল স্টুডেন্টদের থেকে যদি কেউ কোনো ধারণা বা কোনো কিছু জানতে চান বা জিজ্ঞেস করতে চান, আমি তাহলে দেশের চিকিৎসা, বেসিক চিকিৎসা ব্যবস্থাটা মানুষের কিভাবে চিন্তা করছে সেটা আপনাদেরকে আমি বলতে পারি, আপনাদের যদি জানার ইচ্ছা থাকে। জিজ্ঞেস করবেন কি কেউ? আসসালামু আলাইকুম, আমি সানজিদা আলম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ৪র্থ বর্ষে। আমার প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশে রোগীর তুলনায় সরকারি হাসপাতালের বেড অনেক কম, যার কারণে রোগীরা মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। আপনার ধারণা আছে মোটামুটি এভারেজে কত মানুষ হসপিটালে বারান্দায় থাকে? অনেক, কিন্তু নরমালি হচ্ছে একটা কিছুদিন আগে পত্রিকা একটা সংখ্যা বের হয়েছিল, সব সারা বাংলাদেশে অন অ্যান এভারেজ একটা সংখ্যা বের হয়েছিল, সেটা জানা নেই। 30 লক্ষ। আচ্ছা, তো অনেক সময় হয় কি, বিশেষায়িত চিকিৎসার জন্য ওনারা আর্থিক অভাবের কারণে ওটা থেকেও বঞ্চিত হচ্ছেন। এখন যদি সরকারি হাসপাতালগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দিকে আগায়, সেই কর্মসূচিটা বাস্তবায়ন হলে বা সেটা বাস্তবায়ন হলে কতটুকু ইফেক্টিভ হবে, প্লাস হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো আমাদেরকে কিভাবে সেদিক দিয়ে সেই ভূমিকা রাখবে কিভাবে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নটা আমি ডাইরেক্টলি আনসার করবো না, একটু লম্বা করে আমি আনসার করবো, এটার সাথে একটা বিষয় রিলেটেড। বসেন আপনি। দেখুন, আমাদের দেশের সবকিছু হিসাবে যদি আমরা কম্পেয়ার করি, আমাদের জনসংখ্যা 20 কোটির কম না, যে যত কথাই বলুক। আমি 2000 এই দেশ থেকে চলে যাবার আগে পর্যন্ত আমি দেশের আনাচে কানাচে ঘুরতাম, মানুষের সাথে কথা বলতাম। আমি দেখেছি, আমার ধারণা গত মোটামুটি 20 বছরের হিসাব যদি করি, কোনোভাবে 20 কোটির কম নাই দেশের। সিলেটে মতবিনিময় করছেন তারেক রহমান, সরাসরি যুক্ত ছিলাম আমরা সেখানে। আমরা রাজধানীর প্রচারণার খবর জানছিলাম। এই মুহূর্তে রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই যে শান্তিবাগ এলাকা বা ঢাকা ৮ আসনে আপনি আছেন, সেখানে কি অবস্থা দেখছেন, যে সেখানে প্রচারণা শুরু হয়েছে কিনা এবং কি তথ্য আছে? সাকিব, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, প্রার্থীরাও এর মধ্যে তৎপর হয়েছেন। আমরা শান্তিবাগ এলাকায় আছি, ঢাকা ৮ আসনের বেশ কয়েকটি আমরা এলাকা ঘুরেছি ইতিমধ্যেই, এবং আমরা মূলত এখন যেখানে আছি এখানে আমরা দেখছি যে বিএনপি মনোনীত প্রার্থী যিনি মির্জা আব্বাস, তার একটি উঠান বৈঠকের আয়োজন করার প্রস্তুতি এখানে চলছে। এবং আর এক পাশে আমরা দেখছি যে 11টার সময়, অর্থাৎ এটি 11টার সময় হওয়ার কথা রয়েছে, 11টার সময় এখানের 10 দলীয় যেটি জোট জামাতের নেতৃত্বাধীন, সেখানে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, তার যে একটি নির্বাচনী প্রচারণা, সেটি তিনি একটি জাস্টিস র্যালি করবেন, অর্থাৎ ওসমান হাদির যে বিচার সেই দাবিতে তিনি একটি র্যালি করবেন, তার সেটিও হবে। ৮ আসনে এখন পর্যন্ত আমরা এই দুই প্রার্থীর যে নির্বাচনী প্রচারণার এই দুইটি জায়গায় আমরা খবর পেয়েছি বা জানতে পেরেছি। আমরা আরও পরবর্তীতে সেগুলো জানিয়ে দেব। এবং এই নির্বাচন ঘিরে আমরা এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের সাথেও আজকে কথা বলেছি এবং তাদের মধ্যে একটি উৎসবের আমেজ সেটি লক্ষ্য করছি। তারা বলছেন যে এবার একটি সীমাবদ্ধতা আছে। আপনি জানেন যে প্রতিবারেই এই বাংলাদেশের যে নির্বাচন সংস্কৃতি, সেই জায়গায় পোস্টার একটি বড় প্রভাব বিস্তার করে, বা এই যে রাস্তায় ফেস্টুন
টানানো বা ব্যানার টানানো সেটি একটি বড় প্রভাব বিস্তার করে এবং সেটি ভোটারদের মনে সত্যিকার অর্থে এক ধরনের ছাপও ফেলে। কিন্তু যেহেতু এবার এই পোস্টারের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো প্রার্থী পোস্টার ব্যবহার করতে পারবে না বা ব্যানার ব্যবহার করতে পারবে না এবং পলিথিন কাগজ ব্যবহার করতে পারবে না তাদের ব্যানার ক্ষেত্রে, এবং বিলবোর্ড এর ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে যে সীমিত সংখ্যক তারা বিলবোর্ড ব্যবহার করতে পারবে। সেই জায়গা থেকে প্রার্থীরা আসলে চেষ্টা করছেন ভার্চুয়ালি, যারা এখানে লড়ছেন ভার্চুয়ালি তারা প্রার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। সকাল থেকেই কিন্তু এই যারা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের হয়ে যারা কাজ করছেন তারা মানুষের কাছে কাছে যাচ্ছেন এবং এখানে আমরা দেখছি যে টং দোকান যেগুলো রয়েছে, চায়ের দোকান এবং সকালে যেখানে মানুষ সাধারণত নাস্তা করে যে হোটেলগুলোতে, সেই হোটেলগুলোতেও এখানের প্রার্থীর লোকজন তারা যাচ্ছেন এবং তাদের যে নির্বাচনের প্রতিশ্রুতি সেগুলো দিচ্ছেন। এবং তারাই ঢাকা ৮ আসনের জন্য বিশেষ করে যদি নির্বাচিত হতে পারে যে প্রার্থীরা তারা কি কি ধরনের উন্নয়ন করবেন এবং এখানকার মানুষের জীবনমান উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখবে এবং এই ৮ আসনের মানুষের জীবনমানের নিরাপত্তা নিশ্চিতের জন্য এই প্রার্থীরা কি কি পদক্ষেপ নেবে, সেই সবগুলোই প্রার্থীর হয়ে যারা প্রচারণা চালাচ্ছেন তাদের কর্মী বাহিনী বা সমর্থক গোষ্ঠী যারাই রয়েছে তারা সেটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং সাধারণ মানুষ যাদের সাথে কথা বলছি তারা বলছেন যে তারা আসলে শুনছেন এই প্রতিশ্রুতিগুলো, যদিও তারা দীর্ঘদিন ধরে শুনছেন। যেহেতু এই 20 দিন অর্থাৎ এই আজকে থেকে 10ই ফেব্রুয়ারি সকাল 7টা পর্যন্ত এই প্রচারণা চালাতে পারবে, এর মধ্যেই প্রার্থীরা বলছেন যে তারা এই সময়টুকু পুরোপুরি মনোযোগ দিয়ে বা তারাও তাদের মতো করে যাচাই বাছাই করবেন, বিশ্লেষণ করবেন কোন প্রার্থী কি ধরনের প্রতিশ্রুতি দেয় এবং এই প্রতিশ্রুতি যে প্রার্থীর প্রতিশ্রুতি গ্রহণযোগ্য হবে তারা বলছেন যে সেই সকল প্রার্থীকেই তারা তাদের জনপ্রতিনিধি হিসাবে বেছে নেবেন। এখন পর্যন্ত মূলত এই ৮ আসনে যে নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এর যে একটি আয়োজন বা আমেজ শুরু হয়েছে, সেই সকল পরিস্থিতি আমরা ৮ আসনের বিভিন্ন ওয়ার্ডে থানায় ঘুরে লক্ষ্য করেছি। এই ছিল এখন পর্যন্ত ঢাকা ৮ আসন থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ। সাকিব, ঢাকা ৮ আসনের প্রচারণার খবর জানাচ্ছিলেন জাওদ মাহমুদ। মিয়ানমার সীমান্তবর্তী 2 উপজেলা উখিয়া এবং টেকনাফ নিয়ে গঠিত সংসদীয় আসন কক্সবাজার 4, প্রায় 6 লাখ স্থায়ী বাসিন্দার এই জনপদে নির্বাচনী প্রচারণার মূল কেন্দ্রে এখন রোহিঙ্গা সংকট এবং জননিরাপত্তার দাবি। বিপুল সংখ্যক রোহিঙ্গার ভার বহন করতে গিয়ে নানা সামাজিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ছেন এই এলাকার মানুষ। তাই ভোটারদের প্রধান প্রত্যাশা রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা এবং মাদক ও চোরাচালান মুক্ত সীমান্ত। সেই সাথে ভৌগোলিক কারণে সীমান্তের ওপারের অস্থিরতাও উদ্বিগ্ন রাখে স্থানীয়দের। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার 4 আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদুক্য। মন্তোষ, জানতে চাই যে 4 আসনের ভোটারদের চাওয়া পাওয়া এবং প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কি তথ্য আছে? সাকিব, দেশের রাজনীতিতে উখিয়া এবং টেকনাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি এলাকা এবং ভৌগোলিক অবস্থান, সীমান্ত সমস্যা, রোহিঙ্গা সংকট, এইসব কারণে কিন্তু এখানকার ভোটারদের যে চাওয়া সেটি দেশের অন্যান্য স্থানের তুলনায় কিছুটা ভিন্ন এবং সুনির্দিষ্ট। বলা যায় যে এখানকার যে প্রধান সমস্যা সেটি হচ্ছে এখানকার দীর্ঘদিন ধরে জেঁকে বসা আসলে রোহিঙ্গা সংকট এবং সেই সংকটটির শুরু হয়েছিল 2017 সাল থেকে এবং লাখ লাখ রোহিঙ্গা কিন্তু তখন মিয়ানমারের যে অস্থিতিশীল পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশে পালিয়ে আসে এবং এরপর থেকে আসলে এক ধরনের বিপুল সংখ্যক রোহিঙ্গার বোঝা বহন করে চলেছে বাংলাদেশ। বিশেষ করে এখানে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ উপজেলার যে 33টি আশ্রয় শিবির রয়েছে, এই আশ্রয় শিবিরগুলোতে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস বর্তমানে এবং এই যে বিপুল জনগোষ্ঠীর একটি চাপ, এটি এখানে যদি একটু উল্লেখ করি যে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের যে জনসংখ্যা সেটি প্রায় 6 লাখ। সর্বশেষ যে জনশুনানি হয়েছে 2022 সালে, সেই জনশুনানি অনুসারে এই সংখ্যা 6 লাখ এবং বর্তমানে অবস্থানরত যে রোহিঙ্গার সংখ্যা সেটি কিন্তু তার দ্বিগুণেরও বেশি। এই যে বিপুল সংখ্যক রোহিঙ্গা তারা কিন্তু নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে এখানে জড়িত হচ্ছে। এর পাশাপাশি স্থানীয় যে শ্রম বাজার রয়েছে সেটি তারা দখল করে নিয়েছে অধিকাংশ ক্ষেত্রে এবং তারা সস্তায় এখানে শ্রম দিচ্ছে। এখানে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে মাদকের
চোরাচালান থেকে শুরু করে অস্ত্রবাজি কিংবা মানুষ খুন এই ধরনের অপরাধগুলো কিন্তু তাদের দ্বারা সংগঠিত হচ্ছে এবং তারা কিন্তু অত্যন্ত কম খরচে অর্থাৎ সস্তায় কিন্তু তারা এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি করছে এবং এই যে পরিস্থিতি এটি থেকে আসলে এখানকার ভোটাররা নিস্তার চান এবং প্রার্থীরাও আসলে সেই ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন ভোটারদের কাছে এবং ভোটাররা যেটি প্রত্যাশা করছেন যে এখানে রোহিঙ্গার যে সংকট কিংবা সীমান্তের যে উদ্ভূত সমস্যা সেগুলোর সমাধানে আন্তর্জাতিক পরিসরে যেন এখানকার নির্বাচিত যারা জনপ্রতিনিধি তারা যেন এই সমস্যাটি সমাধান করতে পারে সেই ধরনের প্রতিনিধি আসলে তারা এখানে চান এবং এই যে পরিস্থিতি এটির সমাধানের জন্য তারা আসলে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের উপর চেয়ে আছেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে সবশেষ। জনগণের টাকা ফেরত না দিয়ে জনপ্রতিনিধি হতে দৌড়িয়ে গিয়ে ৪৫ ঋণ খেলাপি, যাদের মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীরাও। আইনের দোহাই দিয়ে দায় সারতে চাইছে খোদ নির্বাচন কমিশন। আইন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্টতা আর আইনের অপব্যবহারেই পার পেয়ে যাচ্ছেন খেলাপিরা। বিস্তারিত নাইম কামালের প্রতিবেদনে। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এমপি হতে চাওয়া বিএনপি নেতা আসলাম চৌধুরী ভাগ্যবানী বটে। মাথায় তার ব্যাংকে গচ্ছিত রাখা জনগণের আমানতের ১,৭০০ কোটি টাকার ঋণ। বারবার প্রতিশ্রুতি দিয়েও যা পরিশোধ করেননি। কিন্তু বড় দলের বড় নেতার এই উপদেষ্টাকে সৌজন্যতা দেখিয়ে যেন দায় পরিশোধ করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদের ভাষায়, কমিশনের কাছে প্রমাণ থাকার পরও মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন। নির্বাচন কমিশনার মাসুদের সৌজন্যতা কিংবা আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর মায়াকান্না রাজনীতির মাঠে কতটা প্রভাব তৈরি হলো সেটি বিশ্লেষণের বিষয়। কিন্তু শীর্ষ এই ঋণ খেলাপির প্রতি নির্বাচন কমিশনের মায়াকান্নাকে অবশ্য ভালোভাবে নেননি ভোটাররা। এর কারণ হয়তো তিল তিল করে জমানো টাকা জরুরি প্রয়োজনে ব্যাংক থেকে তুলতে না পারার ক্ষোভ। কোর্ট দুইটা জিনিস খুব এখানে কনসিডার করে। একটা হলো যে এই যে বললাম যে ইকুইটির ব্যাপারটা, যে একটা লোক ব্যবসা করছে, হঠাৎ করে যদি তাকে থামিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, একটা সুযোগ দিয়ে দেখি। তো এই সুযোগের কন্ডিশন হিসেবে বলে যে 10% টাকা দিয়ে আসেন। উল্লেখ করা প্রয়োজন, এবারের মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তারা ৮২ এমপি প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন ঋণ খেলাপি হওয়ার কারণে। কিন্তু শেষমেশ সেখান থেকে এই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪৫-এ, যার অন্তত ৩০ জন প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ এনেছেন। আদালতের স্থগিতাদেশ পাওয়া ৩০ খেলাপির মধ্যে ১৪ জনই বিএনপির। সুযোগ পাচ্ছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির একজন করে। এছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ১১ ঋণ খেলাপি। অর্থনীতিবিদরা বলছেন, আইনের ফাঁক ফোকরে বেরিয়ে যাচ্ছেন বড় বড় খেলাপিরা, যদিও অনিচ্ছাকৃত খেলাপিদের সুযোগের পক্ষে মত অনেকের। তিনি ঋণ খেলাপি কিনা সেইটা তো হলো, এটা সংশ্লিষ্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আছেন, আবার এটা অনেকে কোর্টে যে তারপরে তাদের কাছ থেকে একটা রায় নিয়ে আসেন। আদালতের স্থগিতাদেশ আর নির্বাচন কমিশনের ছাড় পেলেও সাধারণ মানুষ ভোটের মাধ্যমে খেলাপিদের লাল কার্ড দেখাবে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নৈতিকতার প্রশ্নে নতুন করে উদ্বেগের তৈরি করছে। যারা জনগণের গচ্ছিত আমানত ব্যাংক থেকে তুলে নিয়ে আর ফেরত দেননি, তারা কিভাবে জনপ্রতিনিধি হবেন সেই প্রশ্ন তুলছেন অনেকেই। খাত সংশ্লিষ্টরা বলছেন, যারা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ নয় তাদের জন্য জনপ্রতিনিধি হওয়ার পথ খোলা থাকলে তা জনআস্থাকে অনেকটাই দুর্বল করে তুলবে। তাই নির্বাচনী রাজনীতিতে সততা ও নৈতিকতার প্রশ্নে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। নাইম কামাল, এখন, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এবং বিভিন্ন জায়গায় প্রচারণা দেখছি সকাল থেকে, এবং ঢাকায়ও যে আসনগুলো আছে সেখানে প্রচারণা হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ সহ অন্যান্য যে জেলাগুলো আছে ৩০০ আসনে কিন্তু প্রচারণা চলছে। এবং নারায়ণগঞ্জের যে ৫টি আসন আছে সেই ৫টি আসনে কিন্তু প্রায় ৪৭ জন প্রার্থী এবারের যে নির্বাচন সেখানে কিন্তু তারা এবার কিন্তু বিভিন্ন তারা ৪৭ জন কিন্তু তারা এবার নির্বাচনের যেই প্রার্থিতা সেটা কিন্তু করবেন, এবং তারা নিজেদের মধ্যে যেই ত্রয়োদশ নির্বাচন সেটা আসলে তারা করবেন। আমরা যুক্ত হতে চাই, আমাদের সহকর্মীরা নারায়ণগঞ্জে আছেন। শুরুতেই আমরা যেতে চাই ইমরানের কাছে।
ইমরান, জানতে চাই আপনার মাধ্যমে যে আপনি যেহেতু চাষারাতে রয়েছেন, সেখানে আসলে কি অবস্থা দেখছেন এবং প্রার্থীরা নেমেছেন কিনা, প্রচার প্রচারণার কি অবস্থা? আজকে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। জামাত সব সেই খেলাফত থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে। তার সাথে 10 জন তো প্রচারণা, সেই প্রচারণা কিন্তু উদ্বোধন হয় এবং সেখানে কিন্তু সব নেতৃত্ব রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু তাদের যে কর্মী সমর্থকরা কানায় কানায় কিন্তু যেই সভাস্থল আছে সেই সভাস্থল কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং তারা আজকে থেকে এখান থেকে যে প্রচারণা শুরু করবেন, এই বক্তব্য শেষে হেঁটে হেঁটে লিফলেট বিলি করবেন এবং সেই লিফলেট বিলি করতে করতে তারা নগরীর যে মূল সড়ক আছে সেই সড়ক প্রদক্ষিণ করবেন এবং নগরীর যে ভিআইপি মসজিদ আছে সেই মসজিদ পর্যন্ত তারা যাবেন বলে দলটির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটু জানিয়ে রাখি, আপনি কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় সব প্রার্থীরা কিন্তু প্রচারণা শুরু করেছেন। বিএনপি অন্যান্য আসনগুলোতে জামাতের প্রার্থী এবং যেখানে জোটের প্রার্থী আছে জোটের প্রার্থীরাও কিন্তু তাদের স্ব আসন থেকে তাদের প্রচারণাগুলো শুরু করবে। পাশাপাশি আজকে এই আসনটিতে যে মোট প্রার্থীর সংখ্যা কিন্তু বিভিন্ন দলজন স্বতন্ত্র সহ কিন্তু 10 জন প্রার্থী রয়েছেন। তারা প্রত্যেক আসনটিতে যে প্রত্যেকে কিন্তু আমরা আছি নারায়ণগঞ্জ 5 আসনেরই একটি জায়গায়। এই জায়গাটির নাম হচ্ছে শহীদনগর। এখানে আমরা দেখছি যে এই আসনে যিনি বিএনপির মনোনীত প্রার্থী এই মুহূর্তে আমরা দেখছি যে আবুল কালাম আজাদ, তিনি ধানের শেষ প্রতীকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা দেখছি তার লোকজন এবং তার পরিবারের লোকজন এখানে প্রচারণায় নেমে গিয়েছে একদম সকাল থেকেই। আমরা যদি একটা বিষয় বলি যে নারায়ণগঞ্জের যে 5টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে এটি অন্যতম, কারণ এটি আমরা জানি যে নারায়ণগঞ্জের যে সদর এবং বন্দর উপজেলা রয়েছে, এই দুটি উপজেলা মিলেই এই আসনটি গঠিত। আমরা জানি এই আসনে ভোটার সংখ্যা আমরা জানি যে প্রায় 4,80,282 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,40,000 এবং নারী ভোটার 2,39,000 ভোটার রয়েছে এখানে। তো সব মিলিয়ে আমরা যে বিষয়টি দেখছি যে এই আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 10 জন প্রার্থী। এর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম রয়েছেন, ধানের শীষ প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের একজন প্রার্থী রয়েছেন, তিনি জামায়াত এনসিপি সহ যে 10 দলীয় যে জোট রয়েছে সেই দলের সমর্থিত তিনি প্রার্থী। এছাড়া এখানে আরও অনেকেই প্রার্থী রয়েছেন। আমরা যদি একটু বলবার চেষ্টা করি যে এই আসনে আরও অন্যান্য দলের প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থীও এখানে রয়েছেন। সব মিলিয়ে এখানে কিন্তু 10 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। আমরা যদি বলি এখানে রয়েছে বিএনপি রয়েছে, বাসদ রয়েছে, মুক্তিযুদ্ধ জোট রয়েছে, এখানে খেলাফত মজলিস গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি, তারপরে এখানে গণ অধিকার পরিষদ, স্বতন্ত্র প্রার্থী সহ অনেকেই কিন্তু এখানে রয়েছেন। তো সব মিলিয়ে আমরা দেখছি যে আজকে যেহেতু প্রচারণার শুরুর প্রথম দিন এবং আজকে থেকেই কিন্তু আমরা দেখছি যে এই আসনটিতে একেবারে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তারা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং একই সঙ্গে তারা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে এই এলাকায় তারা কি উন্নয়ন করবেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর 5 আসন থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য। আমরা একটু এটি ছিল নারায়ণগঞ্জের 5 আসনের সবশেষ
প্রস্তুত। আমরা একটু গাজীপুরে যেতে চাই। গাজীপুরে আমাদের সহকর্মী রয়েছেন শাহাদাত অভ্র। শাহাদাত অভ্র, আপনি যেই আসনে রয়েছেন সেখানে প্রচারণার কি চিত্র দেখছেন? বলছিলেন যে প্রচারণা যে উৎসবের আমেজ সেটি কিন্তু হচ্ছে গাজীপুরেও লেগেছে। সেই উৎসবের আমেজের হাওয়া কিন্তু এই মুহূর্তে বলা চলে যে গাজীপুরে যে 5টি আসন রয়েছে সেই 5টি আসনের সবাই কিন্তু এই মুহূর্তে আছে রিটার্নিং কর্মকর্তার অফিসে। 42 জন মোট প্রার্থী রয়েছে গাজীপুরের পুরো যেই আসনগুলো 5টি আসনে 42 জন প্রার্থী কিন্তু এখানে এসেছেন। 11টা নাগাদ একটি সভা হওয়ার কথা রয়েছে। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে তারা যে যার আসনে চলে যাবেন এবং গিয়ে কিন্তু তাদের যেই প্রচারণা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে এসে রিটার্নিং কর্মকর্তা কিন্তু কিভাবে প্রচারণা চালাতে হবে এবং তার পাশাপাশি কিভাবে আচরণবিধি করলে সেগুলো লঙ্ঘন হবে না এবং আচরণ বিধি সম্পর্কে আরও বেশি সচেতন করতে কিন্তু এখানে তাদেরকে আসতে বলা হয়েছে। আমরা যদি একটু বলতে চাই যে এই যে রিটার্নিং কর্মকর্তার অফিস এটি কিন্তু হচ্ছে গতকাল থেকেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নানাভাবে কিন্তু হচ্ছে পুরো রিটার্নিং কর্মকর্তার এই পুরো অফিসটি, যেটা কিনা হচ্ছে জেলা প্রশাসক কর্মকর্তার অফিসও বটে, সেই পুরো জায়গাতে কিন্তু হচ্ছে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তেমনি তার পাশাপাশি যারা কিনা যারা কিনা ভোটে অংশগ্রহণ করবে কিংবা এই যে দলের সমর্থনে যারা আছে তারাও কিন্তু এখানে এসেছেন। আজকে সকাল থেকেই কিন্তু যেই প্রার্থী আছে 42 জন তাদের পক্ষ থেকে কিন্তু এখানে এসে বারবারই আমরা লক্ষ্য করেছি তারা সকাল 11টায় সভা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেছে এবং তাদের মধ্যে উৎসবের আমেজ কিন্তু আমি গাজীপুরের এই গাজীপুর 2 আসন থেকে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে গাজীপুর 2 আসন থেকে সর্বশেষ। গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন প্রচারণার খবর। প্রচারণার আরও খবর জানতে আমরা যুক্ত হতে চাই কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানতে চাই যে প্রথম দিনের প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীরা সবাই আসলে নেমেছেন কিনা, সমর্থকরা কি বলছেন? আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সময়কে ক্ষেপণ করার জন্য দুঃখ প্রকাশ করে আমি আপনাদেরকে আবারও সালাম জানাই, বিদায় নিচ্ছি। কুমিল্লার চট্টগ্রাম, এটি হচ্ছে কুমিল্লার সংসদীয় আসনের 11টি সংসদীয় আসন। এই সংসদীয় আসনের যিনি হেভিওয়েট প্রার্থী রয়েছেন জামায়াতের পক্ষ থেকে মনোনীত প্রার্থী, তিনি তার সংসদীয় আসনের নির্বাচনী সমাবেশ করছেন। এর আগে তিনি গণসংযোগ চালিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এই প্রচারণার অংশ হিসাবে তিনি সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি পথসভা করেছেন। এখন সমাবেশ আমরা দেখেছি বিভিন্ন ধরনের একই সঙ্গে সাধারণ ভোটাররা রয়েছেন, এছাড়াও রয়েছেন দলীয় নেতাকর্মীরা। তিনি আজকে সারাদিনেই তার নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালাবেন। আজকে থেকে আনুষ্ঠানিকতা প্রথম দিনে তিনি আজকে থেকে শুরু করেছেন। আগামী 5 তারিখ ভোটের আগের দিন পর্যন্ত গণসংযোগ চালিয়ে ইতিহাস, সংগ্রাম আর সম্ভাবনার জনপদ যশোর, তাই আগামী নির্বাচনের মধ্য দিয়ে নারী বান্ধব রাষ্ট্র দেখতে চায় জেলার নারী সমাজ। প্রত্যাশা, এবারের নির্বাচন ইশতেহারের রাজনৈতিক দলগুলো যেন নারী উন্নয়নকে অগ্রাধিকার দেয়। রিপন হোসেনের তথ্যছবিতে বিস্তারিত। কৃষি, অর্থনীতি আর সংস্কৃতির ক্ষেত্রে যশোরের রয়েছে নিজস্ব পরিচিতি। প্রায় 250 বছরের পুরনো এই জেলায় নির্বাচনী ভাবনায় সরগম, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার অলিগলি পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ভোটের হাওয়া বইতে শুরু করেছে। ভোটের আলোচনায় পিছিয়ে নেই যশোরের নারী ভোটাররা। ইশতেহারে ঘরের বাইরে স্বাচ্ছন্দ্যে চলাফেরার নিশ্চয়তা চান কর্মজীবী নারীরা। আগামী সরকার যে দল ক্ষমতায় আসবে এবং সরকার গঠন করবে, তারা নারীদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই বিবেচনায় রাখবে। সরকার যদি আমাদের একটু মাথা গোঁজা ঠাঁই দেয় তাহলে আমরা একটু নিরাপদ থাকতে পারি।
এদিকে নারী জুলাই যোদ্ধারা চান কোটা নয়, নারীদের ক্ষমতায়নের মাধ্যমে সমাজের অগ্রগতি নিশ্চিত করতে, যেখানে নিশ্চিত হবে ন্যায় বিচার, শিক্ষা, স্বাস্থ্য আর নারীর মর্যাদা। রাষ্ট্র পরিচালনা করবেন, অবশ্যই নারীদের ক্ষমতায়নের দিকে তার জোরদার সজাগ রাখতে হবে। কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না, সুন্দর একটা রাষ্ট্র হবে, আমরা মেয়েরা স্বাধীনভাবে চলতে পারবো। এখানে নারী পুরুষের বৈষম্য থাকবে না, সকলে মিলে একত্রে মিলে কাজ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, এমন রাষ্ট্রই আমাদের কাম্য। যে সরকার নারীকে একটি আলাদা কোনো সত্তা নয়, মানুষ হিসেবে তার যে মর্যাদা, যে স্বাধীনতা, যে অধিকার প্রাপ্য, সেই প্রাপ্য অধিকারটুকুই তাকে দেবে। যশোরের 6টি আসনে মোট ভোটার 24,71,908। এর মধ্যে নারী ভোটার 12,32,977 জন। এখন যশোর। বাংলাদেশের টি-20 বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজই। এ লক্ষ্যে আজ দুপুরে বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিবি আগেই জানিয়েছে নিরাপত্তা সংকটের কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। এদিকে বুধবার আইসিসি জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে একদিন সময় বেঁধে দিয়েছে আইসিসি। এই ছিল এখন বাণিজ্যের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।